এই যে আজ বাদে কাল ইলেকশন হবে, সেই ইলেকশনের 70 থেকে 75% স্পেন্ডিং হবে নিরেট পিওর ব্ল্যাক মানি। এবং দ্বিতীয় কথাটা হলো, যে কথাটাকে আমরা খুব সাকসেসফুলি ধামাচাপা দিলাম, যেটা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একটা বিরাট লজ্জা, দ্যাট ইজ দ্য শেম অফ দ্য ইলেকটোরাল বন্ড। আমার মনে হয় যে উইদাউট এ ডাউট we are transforming into a autocratic democracy. সিপিএম যদি অন্তত 2-3টে আসনেও তাদের কোথাও জায়গায় আসতে পারত, তাহলে আমার যদি আসতে পারে, আমার মনে হয় সবাই মতো, আমি একজন সাংঘাতিক সিপিএম সমর্থক নই, কিন্তু আমার সেখানে ভালো লাগতো। কোন কোন ব্যাপারে তৃণমূল বিজেপির সহযোগী আর কোন কোন ব্যাপারে তৃণমূল বিজেপির প্রতিযোগী, এটা কিন্তু একটা ফিজিক্সের খুব গন্ডগোলের কোয়েশ্চেন। এটা তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝায়। ডক্টর কুণাল সরকারের নতুন করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না, ফলে বারবার যুক্তি তর্ক এবং গল্পের যে অদ্ভুত জীবনবোধ থাকে ডক্টর সরকার সেটাকে বারবার প্রমাণ করে। এই মুহূর্তে তিনি অসুস্থতার সাথে একটু ব্যাটল করে আবার স্বমহিমায় ফিরে এসেছেন আমাদের সঙ্গে, ফলে আপনাকে স্বাগত। নমস্কার। তুমি ভালো থেকো এবং আপনারা সবাই ভালো থাকবেন। আপনার শরীর এখন মোটামুটি সুস্থ তো? একটু বেটার। প্রথম যে জায়গাটায় যাই, কোনোদিন এইভাবে কথা মধ্যে কোনো অনুষ্ঠান শুরু করিনি, কিন্তু আজকে একটু যেতেই হচ্ছে। এটা কুৎসা নয়, তাও আমি বলছি, ডক্টর অভিজিৎ গাঙ্গুলি আপনাকে কাঁকড়ার সাথে তুলনা করে বলছেন যে ডক্টর কুণাল সরকার কাঁকড়া। পশ্চিমবঙ্গের যে কর্পোরেট ব্যবসা, চিকিৎসার ব্যবসা, তার উনি প্রতিভূ, এবং আপনি নাকি বারবার বিজেপির কাছ থেকে টিকিট নেওয়ার চেষ্টা করেছেন, তবু টিকিট পাননি, এবং উনি বলছেন একই সাথে সাভারকার, মার্কস এবং মনুসংহিতা চলতে পারে। দেখো, কারোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত আক্রোশের ব্যাপার নেই। প্রথমত আমি জ্ঞানত কারোর কাছে কোনো টিকিট চাইও নি, টিকিট চাওয়ার মতো পরিস্থিতিও আমার নয়, কারণ আই এম ইন্টারেস্টেড ইন পলিটিক্স, বাট আই লাভ মেডিসিন। দ্বিতীয় কথা হলো যে আমি সত্যি কথা, অভিজিৎ বাবু কি বলেছেন আমি নিজে শুনিনি। I have a lot of respect for him at one stage, কিন্তু সেকেন্ডলি হচ্ছে কতগুলো ব্যাপারে যখন উনি হঠাৎ করে একটা ওপেন পাবলিক ইন্টারভিউ দিলেন বা একটা সাবজুডিস ম্যাটার নিয়ে উনি খুব ওপেন কমেন্টস করতেন, সেগুলো আমার মনে হয় অনেক হাজারো হাজারো মানুষের মতো আমারও কাছে আশ্চর্য লেগেছে। আর এই যে মন্তব্যগুলো, যে কর্পোরেট হসপিটালে যারা কাজ করে তারা ডাকাতি করছে কাঁকড়ায় ইত্যাদি, এগুলোর কোথা থেকে সমস্যাগুলো, মন্তব্যগুলো আসে আমি বুঝি। কারণ অভিজিৎ বাবু কোথাও হয়তো ওই লক্ষ লক্ষ অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোডটা অ্যানালাইজ করলে কোথাও এখনো হয়তো বামপন্থার কিছু চিন্তাভাবনা রেশ থাকবে, সেটা কিন্তু খারাপ না। That is a very noble thought, that is a very sociological thought. এবং আমরাও যারা কর্পোরেট হসপিটালে কাজ করি তারা, বামপন্থীরা তো কোনো ব্যক্তিকে আক্রমণ করবে না, তাই না, নীতিকে আক্রমণ করবে না। নীতির আক্রমণ থেকেও যেটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে তার মতো একজন মানুষ, তিনি যারা আজকে খুব অভিজ্ঞ বিচারক, তাদের দেখবে তাদের সমাজ সম্বন্ধে একটা ওভারঅল একটা হোলিস্টিক আইডিয়া থাকে, এবং উনি ওনার অভিজ্ঞতা এবং প্রাজ্ঞতা দিয়ে এইটুকু বুঝবেন যে ভারতবর্ষে নানান রকম নীতি হয়েছে। উনি তো আমাদের ওই 1,20,000 শব্দের কনস্টিটিউশন বহুবার করেছেন, এবং কনস্টিটিউশনে কোথাও উনি হাজারো চেষ্টা করলে রাইট টু হেলথ কথাটা খুঁজে পাবেন না। কারণ আমাদের ভিউ হিউম্যানিটি, সেখানে কিন্তু মানুষের কাছে স্বাস্থ্যটাকে অধিকার করে দেয় না, এবং নানা নেবড়ো খেবড়ো রাস্তার মধ্যে গিয়ে এখন ওই 60% কর্পোরেট, 40% গভর্নমেন্ট, এই অবস্থায় এটা রয়ে গেছে। তাতে অতি অবশ্যই আমরা হয়তো মনে করি যে আমরা কর্পোরেট হেলথ কেয়ারে কিছুটা উন্নত, কিছুটা আধুনিক স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি, এবং একই নিঃশ্বাসে এটাও সত্য
যে সেই পরিষেবা হয়তো কিছু কিছু মানুষের আয়ত্তের বাইরে। বিরাট সেকশন অফ পিপল। ডাক্তার সেই সমান সৃষ্টি করেন। Doctor is as much a victim of this system as anybody else is. এখন আমি যদি হার্ট সার্জারিতে প্রশিক্ষিত হয়ে শিক্ষিত হয়ে এসে দেশে সেটা করার চেষ্টা করি, তাহলে সম্ভাবনা অনেক বেশি যে আমাকে একটা কর্পোরেট হসপিটালে যুক্ত হতে হবে কম্পেয়ার টু আ প্রাইভেট হসপিটাল। আর যাই হোক, এখন আমার সেই স্বাস্থ্য ব্যবস্থার সম্বন্ধে একটা দীর্ঘ কমেন্ট্রি করার কথা নয়, এবং ওনার ডিরেক্ট মন্তব্যগুলো আমার কানে আসেনি। আশা করি আমার সঙ্গে তার মত পার্থক্য থাকতেই পারে, এবং যেখানে দুটো মানুষের মধ্যে মত পার্থক্য নেই সেটা একটা কৃত্রিম পরিস্থিতি, সেটা একটা স্বৈরাচারী পরিস্থিতি। এবং খানিকটা যখন আমার খুব ক্লোজ কোয়ার্টার্স থেকে এবারে বিজেপি টিকিটের জন্য অনেক অনুরোধ এসেছিল, এবং আমি মনে করি আমি তার জন্য প্রিভিলেজ যে কেউ আমাকে আদৌ মনে করেছে সেটা দাঁড়াবার জন্য। কিন্তু আমার মেন কথা ছিল দুটো। একটা হলো, যতক্ষণ আমি প্রফেশনে অ্যাক্টিভ আছি ততক্ষণ আমার অ্যাক্টিভ ইলেকটোরাল পলিটিক্স করার প্রশ্ন ওঠে। আর দ্বিতীয়ত হলো যে আমি নানান রকম চিন্তাভাবনা হয়তো করি। আমি যদি আজকে 10টা ক্যাটাগরি করি, সেই 10টা ক্যাটাগরিতে আমি যদি বিজেপির 5টা পরিপ্রেক্ষিতের সঙ্গে সহমত হই, তাহলে বাকি 5টার সঙ্গে হয়তো আমি সহমত নই। এবং সেটা আজকে বিজেপির বাইরে বা তথাকথিত নিরপেক্ষ মোড়কের একজন মানুষ হিসেবে আমার হয়তো সেই কমেন্টেটিং ইন্ডিপেন্ডেন্সটা থাকে, যেটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির ছাদনাতলায় গিয়ে দাঁড়ালে সেটা থাকে না। আর এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আমার একটা খুব সাংঘাতিক ড্রাইভিং কম্পালশন কিছু নেই ইলেকটোরাল পলিটিক্সে যাওয়া। কখনো যে কোনো পার্টি যে কোনো সময় তারা যদি মনে করে যে তারা এনিথিং টু ডু উইথ হেলথ কেয়ার, স্বাস্থ্য ব্যবস্থাতে তারা কোনো কাজ কর্ম, পলিসি মেকিং এটসেট্রাতে আমাদের ইনভলভমেন্ট বা সাহায্য চান, আমি আছি। আর আমি এইটুকুই আশা করব যে ওনার মতো স্টেজের একজন মানুষ, যার হয়তো কিছু কিছু বিক্ষিপ্ত ইন্ডিভিজুয়াল অ্যাকশনস অ্যান্ড স্টেপসের সঙ্গে হয়তো আমি একমত নই, কিন্তু যে মানুষটা আজকে অত্যন্ত নির্ভীকভাবে একটা বিচারক হিসেবে তার রোলটা উনি ফুলফিল করেছেন। আজকে অভিজিৎ গাঙ্গুলি যে রোলটা ফুলফিল করেছেন ক্যালকাটা হাইকোর্ট থেকে, তো সেই কিন্তু এক্সেপশনাল সিচুয়েশনটা অভিজিৎ বাবু নিজেই বুঝতে পারবেন যে তার দিল্লির সতীর্থরা কিন্তু সেইটা ফুলফিল করতে পারছে না সুপ্রিম কোর্টে বসে। আজকে উনি একটা অন্য কিছুর সাহসে বা এতে যে অ্যান্টি শাসক যে সিরিজ অফ জাজমেন্টস উনি দিয়েছেন, এবং আমাদের অত্যন্ত সাধুবাদের এবং ইটস অ্যান এক্সাম্পলারি সিরিজ অফ জাজমেন্টস। কিন্তু সেই জিনিসটা তুমি একমাত্র দেখবে সুপ্রিম কোর্ট রিসেন্টলি ইলেকটোরাল বন্ড ছাড়া there is a series of judgments under সুপ্রিম কোর্ট, যেটা কিন্তু আজকে সার্বিকভাবে ভারতীয় গণতন্ত্রকে অত্যন্ত দুর্বল করে দিচ্ছে। এখন বলার কিছু নেই, কিন্তু আমরা পরিষ্কার দেখেছি একটা ব্যাপার, যিনি র্যাশনাল হবেন তার র্যাশনালিটির তো আমরা বিভিন্ন ধরনের বহিঃপ্রকাশ পাবো। উনি একসময় বলছেন যে মনু সংগীতা, সাবারকার, মার্কস একসাথে চলতে পারে, এবং আমি আজ অব্দি মোদিজির ইকোনমিক পলিসি নিয়ে, ভারতবর্ষের ইকোনমিক পলিসি নিয়ে ওনাকে কখনো ক্রিটিসাইজ করতে দেখি। দেখো, আমরা যদি নরেন্দ্র মোদীর কাছে যদি আমাদের কোনো কয়েকটি বিষয়ে কৃতজ্ঞ থাকতে হয়, সেই কৃতজ্ঞতাটা বা সেই সাধুভাবটা নরেন্দ্র মোদীর প্রাপ্য। যে নরেন্দ্র মোদী, তুমি জানো যে RSS এর যে অত্যন্ত বাম ঘেঁষা একটা সাম্যবাদ কেন্দ্রিক তাদের যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি পড়লে তুমি যদি নামটাকে উচ্চ রাখো, তুমি বুঝতে পারবে না এটা CPM এর ইকোনমিক ম্যানিফেস্টো না RSS এর ইকোনমিক ম্যানিফেস্টো।
তো এমনই একটা ব্যাকওয়ার্ড লুকিং ইলেকটোরাল মানে ইকোনমিক ফিলসফির থেকে যে মানুষটা আসে, সেই মানুষটা যে সেই ব্যাপারগুলো সেই শেকলগুলো গায়ের থেকে খুলে বেশ খানিকটা ফরওয়ার্ড লুকিং চিন্তা ভাবনা করতে পেরেছে, যার জন্য আজকে তার দৃষ্টিভঙ্গি ইন্টু ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন সেক্টরে হবার জন্য আজকে ভারতবর্ষ তার সমকালীন ইতিহাসের হয়তো অর্থনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে নাও হতে পারে, অর্থনৈতিকভাবে কিন্তু তার একটা প্রসিদ্ধতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন রাখছি আমি, যে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব পরিষ্কার বলছে যে ব্রিটিশ শাসনের চেয়েও এই মুহূর্তে ভারতবর্ষে অর্থনৈতিক বৈষম্য তার চূড়ান্ত জায়গায়। I think that is a very mature statement. কারণ তারা তারা যখন জবের থেকে there has been পৃথিবীতে তো আমাদের চোখের সামনে কতগুলো জিনিস ঘটে গেছে, সব জিনিসগুলো হয়তো ভালো নয়। প্রথম হলো দি আটার collapse of the application of the communist ideology. কমিউনিস্ট আইডিওলজির মধ্যে অনেক কিছু ভালো ছিল, কিন্তু যখনই তারা এটা হচ্ছে একটা ফিজিক্সের হাইপোথেসিসের মতো, যখনই তুমি ল্যাবরেটরি থেকে সেটাকে নিজের সরজমিনে প্রয়োগ করতে চাও, সেখানে কিন্তু কমিউনিস্ট আইডিওলজি বারবার সেখানে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এবং শুধু ব্যর্থ তারা হয়নি, তারা তাদের সেই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ফিরে এসেছে মানুষের শোষণের একটা চূড়ান্ত অস্ত্র হিসেবে। রিপিটেডলি সেটা চায়নায় হয়েছে, সেটা রাশিয়ায় হয়েছে, সেটা নর্থ কোরিয়ায় হয়েছে, বহু জায়গায় হয়েছে। সেটা না হলেই হতো। আজকে ফর এক্সাম্পল আনডিভাইডেড রাশিয়া, যেখানে 80-র দশকে যেখানে গর্বাচভ নিজে হাতে রাশিয়াকে টুকরো টুকরো করে ভেঙে নিতে বাধ্য হবে। কেন বাধ্য হবে? কারণ গর্বাচভ সেই ধ্বংসের পুরোহিতের মতো নিজের চোখের সামনে দেখছে যে প্রথমত পুরো ইউনিয়ন অফ স্টেটসটা ঢিলে ঢালা হচ্ছে এবং প্রত্যেকটা একটা সাংঘাতিক দারিদ্র এবং ঋণগ্রস্ত ইউনিয়ন অফ সোভিয়েত স্টেটসে গিয়ে দাঁড়াচ্ছে। তার মানে যে বই পড়ে আমাদের যতই ভালো লাগুক না কেন, সেই থিওরিটা খাটলো না। সেই হোমিওপ্যাথি যদি না খাটে, তাহলে আমাদের সেই অ্যাডাম স্মিথের অ্যালোপ্যাথির দিকে চলে যেতে হবে। এবং একবার যখন আমরা ক্যাপিটালিস্টিক ইকোনমির মধ্যে গেলাম, ক্যাপিটালিজম রেকগনাইজেস অপরচুনিটি, ক্যাপিটালিজম রেকগনাইজেস প্রফিট, ক্যাপিটালিজম রেকগনাইজেস রিটার্ন ফর ইনভেস্টমেন্ট, ক্যাপিটালিজমের মানে ইকুয়ালিটি কোনো দায় ক্যাপিটালিজম নিজের উপর নেয় না। সেই দায়টা কাকে নিতে হয়? সেই দায়টা বিভিন্ন রাষ্ট্রকে নিতে হয়, ডিপেন্ডিং যে তাদের আউটলুক কতটা। এখন কোন ক্যাপিটালিস্টিক ইকোনমির মধ্যে তোমার ইকুয়ালিটি হতে পেরেছে? যারা অত্যন্ত ক্ষুদ্র ছোট ছোট দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিটাকে তুমি যদি কান্ট্রি বলে মনে করো, বা সিঙ্গাপুরটাকে যদি একটা দেশ বলে মনে করো, তুমি ভুল করবে। মানে বালিগঞ্জের জনসংখ্যা নিয়ে একটা দেশে, এবং সেই সব দেশে মানুষরা 60-65% ট্যাক্স দিয়ে বেঁচে আছে। তো তুমি সাম্যবাদ করো না। তুমি সাম্যবাদ করে কাল সকালে আমাদের দেশের যে 8% লোক ইনকাম ট্যাক্স দেয় তাদের বলো যে আমি 65% ইনকাম ট্যাক্স দিই। বা তুমি আমেরিকানদের বলো না আমি বেস রেট অফ ট্যাক্সেশন 0.5% বাড়িয়ে দিচ্ছি। আজকে সেই মানসিকতা, আমি সেটা জাস্টিফাই করছি না, কিন্তু ক্যাপিটালিস্টিক ইকোনমির মধ্যে প্রথমত সেই দায়বদ্ধতাটা নেই। দে ডু নট ফিল দ্য কম্পালশন টু ডু ইট। আর বিভিন্ন দেশ তাদের মতো দৃষ্টিভঙ্গি করে নিয়েছে। আজকে ভারতীয় ইকোনমি মোটামুটি দেখে নিয়েছে যে আমাদের একটা ওই অর্ধেক দেশ 50-55% থাকবে, যেটাকে তুমি মেরে কেটে মধ্যবিত্ত জনসংখ্যা বলবে। বাকিটা একটা আনডিসাইডেড জোন থাকবে। আর অ্যাবাউট এখন পভার্টি লিমিট তুমি যদি বলো, পভার্টি ডিউরেশন কমতে এখন হয়তো 18-20% এসেছে, কিন্তু সেই দারিদ্র সীমা বা সেই পভার্টির সংজ্ঞাটা অত্যন্ত বিতর্কিত।
কারণ ডিপেন্ড করবে তুমি সেই তুমি সেই মাসে 2,000 টাকা না কোনটা ক্যালোরি 2100 কোনটা তুমি অ্যাপ্লাই করছো তার উপরে নির্ভর। সেন্ট্রাল কমিটির রিপোর্ট একরকম। হ্যাঁ, আর একবার ইউ হ্যাভ ওয়াকড ক্যাপিটালিস্টিক ইকোনমি ইজ এ ভেরি মার্সিলেস ইকোনমি। তো সেই এটা মার্সিলেস ইকোনমি সিস্টেমের মধ্যে আমরা মুখের একদিক দিয়ে ক্যাপিটালিজমকে বুকে টেনে নেব আর অন্য দিক দিয়ে আমরা ইকুয়ালিটি আশা করব। আমার মনে হয় তার মধ্যে একটা ইন্টেলেকচুয়াল বিভ্রান্তি আছে, সেটা হয় না। তাহলে তো মোদিজির যে গোটা ইকোনমিক পলিসি সেটা তো ইন্টেলেকচুয়াল বিভ্রান্তিতেই ভর্তি। দেখো, আমি সেটা বলবো না। আমার মনে হয় যে মোদিজি এবং মোদিজির যারা প্রিন্সিপাল ইকোনমিক অ্যাডভাইজার যারা ছিলেন, তারা কিন্তু অন্তত বিগত প্লাস 7-8 বছরের মধ্যে দিয়ে মোদিজির বিরাট ইকোনমিক ব্লান্ডার ছিল পলিসি হিসেবে হচ্ছে ডিমনিটাইজেশন। মোদিজিকে দেখলে মনে হয়, আমি কখনো সামনাসামনি তাকে দেখিনি, দেখলে মনে হয় মোদিজি লাইকস এভরিথিং বিগ। একটা বিগ টিকিট অ্যানাউন্সমেন্ট, সব কিছু একটা লার্জার দ্যান লাইফ হবে, একটা বিরাট স্কেলে হবে। এবং যে 4-5টা মূল বিশ্বাস বা অ্যাজাম্পশনের মধ্যে দিয়ে ডিমনিটাইজেশন করা হয়েছিল, আজকে তার একটা প্রতিপাদ্য ফুলফিল হয়নি। এবং আমরা আজকে যে দিনে বাস করছি, আজকে তোমার কানের কাছে নাকের ডগায় ইলেকশন ঘন্টা নাচছে। আমি আজকে কত হাজার মানুষের জীবনের উপর দিয়ে, কত লক্ষ লক্ষ স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল বিজনেসের শিকদাঁড়া ভেঙে দিয়ে ডিমনিটাইজ করেছিলাম। কেন আমি করেছিলাম? কেন আমার দেশটাকে ঝকঝকে তকতকে দেখতে হবে, কালো টাকা বলে কিছু থাকবে না। দুটো জিনিস প্রমাণ করে দিল যে ব্ল্যাক মানি সম্বন্ধে আমাদের সেই দৃষ্টিভঙ্গি কত বিভ্রান্ত এবং কত হিপোক্রেটিক্যাল ছিল। প্রথম হলো এই যে আজ বাদে কাল ইলেকশন হবে, সেই ইলেকশনের 70 থেকে 75% স্পেন্ডিং হবে নিরেট পিওর ব্ল্যাক মানি। এবং দ্বিতীয় কথাটা হলো যে কথাটাকে আমরা খুব সাকসেসফুলি ধামাচাপা দিলাম, যেটা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একটা বিরাট লজ্জা, দ্যাট ইজ দ্য শেম অফ দ্য ইলেকটোরাল বন্ড। যেটা নির্মলা সীতারামনজির স্বামীও বলছেন যে এর জন্য বিজেপিকে জনগণ শাস্তি দেবে ভোটে, কেননা এটা হলো গোটা বিশ্বের সবথেকে বড় দুর্নীতি। দেখো, তুমি যদি আমাকে ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করো, বিজেপি যারা টিপিক্যাল বিজেপি যেটাকে তুমি বলবে ভোট ব্যাংক, বিজেপির ভোট ব্যাংক আদৌ রিয়েলাইজ করে কিনা যে ইলেকটোরাল বন্ড কি জিনিস, সেটা গায়ে মাখে না মাথায় মাখে, আমার খুব সন্দেহ আছে। আর বিজেপি থ্রু ইটস কন্ট্রোল অফ মিডিয়া যেটা করতে পেরেছে, যেটুকু একটা শিক্ষিত মিডল ক্লাস সেগমেন্টে ইলেকটোরাল বন্ড নিয়ে আলোচনা হয়, সেই আলোচনাটাকে কিন্তু একেবারে মাথার, কানের, গলার সব ভলিউম কন্ট্রোল নবগুলোকে তারা মিনিমাইজ করে রেখে দিয়েছে। এখানে একটা প্রশ্ন আসে, আমি একটা কথা বলি, এবং আমার সব থেকে ভয় হলো যে পলিটিক্যাল পার্টিদের একটা সাংঘাতিক ফান্ডিং এর খিদে থাকবে। তারা সাদা, কালো, লাল, নীল, বেগুনি, যে রঙের টাকা পয়সা হোক না কেন, তারা লাভিয়ে পড়বেন সেটা নিতে। তার মধ্যে আশ্চর্যের বিষয়, এটা সেই গান্ধীর সময়কার কংগ্রেসের থেকে হয়ে আসছে আজও পৃথিবী ব্যাপী, যেখানে পলিটিক্সের কোনো রেভিনিউ নেই, কিন্তু এক্সপেন্ডিচার আছে। এইরকম একটা অদ্ভুত সিস্টেমের মধ্যে তাকে নানান রকম আলটু উপায়ে রোজগার করতে হবে। সব থেকে ভয়ের কথা কি আমার কাছে সব থেকে আজকে বর্তমান ভারতবর্ষের দুটো ব্যাপার, আমি জানি না কটা লোক চিন্তা করে দেখেছে এটাকে। প্রথম কথা হলো যে 48 কোটি মানুষ যে ব্যাংককে বিশ্বাস করে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাকে আমি একটা থার্ড ক্লাস দালালে পরিণত। এবং এই দালাল আমাদের যেরকম পাড়ায় ব্ল্যাকে টিকিট বিক্রি করতো আমাদের সময়, সেই বসুশ্রী পূর্ণ মেনকা সিনেমা হলের সামনে। So their role in the electoral bonds has been that of a petty agent, absolute broker agent. এবং তারা শেষ মুহূর্ত অব্দি দেয়ালে পিঠ দিয়ে ডিফেন্ড করে যাচ্ছে
যে একবার সুপ্রিম কোর্ট বললে হাফ লিস্ট ডিক্লেয়ার করে, আর একবার বললে বাকি হাফ লিস্ট ডিক্লেয়ার করে, এবং ওই যে একটা ইনভিজিবল নাম্বার ছিল, সেই নাম্বারটা যে তারা যদি ধরো সেই কিছু কিছু সাংবাদিকরা যদি না বলে দিত যে আমরা জানি বন্ডের ওপরে সেই ইনভিজিবল নাম্বারগুলো আছে, কোনো দিন তোমার ক্ষমতা হতো না যে ডোনেশন ইজ টু যে ডোনার এবং বেনিফিশিয়ারিকে তুমি জীবনে লিঙ্ক করতে পারতে না। এইটা একটা সাংঘাতিক ভয়ের ব্যাপার। আজকে তোমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে তুমি স্টেট ব্যাংকে বিশ্বাস করছো তোমার পয়সাটা দিয়ে, তো তুমি কি জানো যদি স্টেট ব্যাংকের চেয়ারম্যানের কানে কেউ ফিসফিস করে বলে থাকে যে তোমার তো 48 কোটি লোকের অ্যাকাউন্ট হোল্ড করছো, তুমি সপ্তাহে 5 টাকা করে ধরাতে শুরু করো, এটা আমরা বিভিন্ন জনহিতকর প্রকল্পে ব্যবহার করব। হাউ ডু ইউ নো দ্যাট? হাউ ডু ইউ নো দ্যাট? একই তারা SMS চার্জ নেয়, এতে চার্জ নেয়, অ্যাকাউন্ট খুলতে চার্জ নেয়, বেশি টাকা থাকলে চার্জ নেয়, কম টাকা থাকলে। সুতরাং এই যে দেশের সর্ববৃহৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আফটার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তাকে একটা সেই ফ্রি স্কুল সিটের দালালে পরিণত করবে, এইটা কিন্তু আমার মনে হয় যে সাধারণ যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, এই যে আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউশনসের কথা বলি, জুডিশিয়ারি, জার্নালিজম, এডুকেশন, এই যে একটা ইনস্টিটিউশনের একেবারে বুকের ওপরে লাথি মেরেছে। আর সেকেন্ড যে কাজটা করেছে সেই বক্তব্যটা আমি এখনো কোনো রকম মানে ইংরেজি মিডিয়াতে দু একটা শুনেছি, বাংলা মিডিয়াতে আমি ওই জ্বরে কাঁপছিলাম ঠক করে গত কিছুদিন, অনেক কথা শুনলাম, একটা লোককে বলতে শুনলাম না যে এই যে কেজরিওয়াল ABCD সবাই পিছনে ইডি যাচ্ছে, ইডি যাচ্ছে, ইডি যাচ্ছে। ইডি কোন আইনটা প্রয়োগ করছে? PMLA অ্যাক্ট প্রয়োগ করছে। তো এইটুকু তো আমাদের জানা উচিত যে দেশের যতগুলো আইন আছে, যতগুলো অ্যাক্ট আছে, আজকে আমি যদি তোমার নামে একটা FIR করি, যার দরুন পুলিশ তোমাকে নিয়ে যায় বা হাজির করে, আজকে পুলিশকে প্রমাণ করতে হবে যে তুমি সেই অন্যায়টা করেছো, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন assumes that you are innocent till proven guilty. কোটা বা ইত্যাদি এই PMLA is the only exception. PMLA is the only exception. And এমনকি কলোনিয়াল ভারতবর্ষে এমন কোন নিয়ম ছিল না যেখানে একটা ইকোনমিক অফেন্সে প্রথম চিন্তা করে দেখো যে এই যে কেন আমি বলছি যে এখনো সুপ্রিম কোর্টে PMLA অ্যাক্ট নিয়ে প্রচুর রিভিউ পিটিশন গেছে, এখনো সুপ্রিম কোর্ট কিন্তু ঠিক করে দেয়নি যে আজকে তোমার ঘরে যদি ইডি করা নাড়ে তাহলে ইডি কোন ডকুমেন্টটা নিয়ে তোমাকে প্রুভ করছে, তার কোনো ওয়ারেন্ট আছে, তার কোনো FIR ইকুইভ্যালেন্ট আছে, সে একটা কেরোসিনের ডিউ স্লিপ ছাড়াও তোমার ঘরে এসে বলতে পারে চলো হয়ে গেল। তুমি তো আর মলয় ঘটক নয় যে তুমি 13 বার বসে থাকবে। আর একবার তোমাকে যদি কোর্টে প্রডিউস করে, it is up to you to prove যে you are innocent. সুতরাং এই যে আর্টিকেল 20 না আর্টিকেল 21 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা প্রতিটা ভারতীয় নাগরিককে এই অধিকার দেয় যে ইউ আর ইনোসেন্ট টিল প্রুভেন গিলটি, এই PMLA অ্যাক্ট ইজ দ্য ফান্ডামেন্টাল ভায়োলেশন অফ ইন্ডিয়ান দ্য রাইট অফ দ্য ইন্ডিয়ান পিপল। এবং এই নিয়ে যে 2-3 বার সুপ্রিম কোর্টের বিভিন্ন রিভিউ পিটিশন গেছে, এর খোঁচায় ওর কাছে পাঠায়, ও কুনুয়ের কাছে এর কাছে পাঠায়, এখনো এই নিয়ে একটা সিদ্ধান্ত হয়। তাহলে কি মোদী শাসনে আমরা একটা ইলেকটোরিয়াল স্বৈরাচারে পরিণত হয়েছি? যেটা আমার মনে হয় যে উইদাউট এ ডাউট we are transforming into a autocratic democracy. কারণ এই কথাটা আমি বহুবার আগে বলেছি এবং এটা তো ধ্রুব সত্য যে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের আগে অব্দি তুমি ডেমোক্রেসি কবে দেখেছো? কে ডেমোক্রেটিক ছিল? অশোক ডেমোক্রেটিক ছিল? কোন মোগল এম্পায়ার ডেমোক্রেটিক ছিল? কে ডেমোক্রেটিক ছিল?
তো কি চন্দ্রগুপ্ত মৌর্য ডেমোক্রেটিক ছিল, এক একজন তো। কিন্তু ষোড়শ মহাজন পদ বলে একটা বিষয় ছিল, সেখানে ডেমোক্রেটিক ভাবে রাজা নির্বাচিত হতো। তুমি ওটাকেই গলায় করে ওটাকেই মাদুরি করে বসে থাকো আর কি। তারপরে তুমি যখন এফেক্টিভ গভর্নেন্সে এসে থাকবে, ইন্ডিয়া হ্যাজ ভেরি লিটল এক্সপোজার অফ ডেমোক্রেসি। We have always celebrated power, we have celebrated autocracy. এবং শুধু ভারতবর্ষকে এটাকে নিয়ে তির্যক মন্তব্য করলে চলবে না। আমরা ফ্রান্সে এই জিনিস দেখেছি। নেপোলিয়ন তার জীবনে কিছু না হলে 50টা ভোট করেছিল, 50টার ওপরে ভোটে জিতেছিল। একটা ভোটের পর আরেকটা ভোট হয়, আর নেপোলিয়নের অটোক্রেটিক ক্ষমতা বাড়তে থাকে। হিটলার 4টে না 4 নম্বর ইলেকশন জিতে তারপর হিটলার হয়। আজকে যদি উইনস্টন চার্চিল 1946-এর ইলেকশনটা হেরে না যেত, সেও সেই দিকে যাত্রা করত। সুতরাং এভরি স্ট্রং লিডার, সেই কারণে লোকে বলতো না যে কোয়ালিশন পলিটিক্স হ্যাজ ইটস চেকস অ্যান্ড ব্যালেন্সেস। যে কারণে তুমি দেখবে এই যে ধরো ইউরোপের যে তিক্ত অভিজ্ঞতা আছে, ইউরোপ একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করে রেখেছে কোথায়? দে গো ফর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ওখানে ওই 51 আর 49 দিয়ে ইলেকশন হয়। তো উইদাউট আ ডাউট আমার মনে হয় আমাদের ইতিহাস কি ছিল বাদ দাও, কিন্তু বর্তমানে আমরা লাইক মডার্ন ইউরোপিয়ান হিস্ট্রি, লাইক মডার্ন নর্থ আমেরিকান হিস্ট্রি, আমরা কিন্তু ধীরে ধীরে, এবং এটাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে উই আর পাসিং ইনটু আ ফেজ অফ অটোক্র্যাটিক ডেমোক্রেসি। এবং এটা কত 17 নম্বর না 18 নম্বর ইলেকশন হতে চলেছে। তো প্রতিটা ইলেকশনে এবং এই যে ভয়টা না, এই যে টেন্ডেন্সি টুয়ার্ডস অটোক্রেসি, এটা নেহেরুর মধ্যে ছিল। নেহেরু তো সেই 47 সালে প্রাইম মিনিস্টার হলেন, তিনি তো 20 বছর পরে গিয়ে প্রথম অপোজিশন দল চোখে দেখে। নাহলে তো কংগ্রেস ভেবেই নিয়েছিল এটা আমার পারিবারিক সম্পত্তি দেশ না। সেই সময় সিপিআই এর ভালো একটা 20-30টা আসন পেত। ও তো ধর্তব্যের মধ্যে ছিল না। ভারতবর্ষের বোধহয় যে কোনো রাজ্যে প্রথম একটা নন কংগ্রেস গভর্নমেন্ট হয় 1967। তো আমাদেরও মধ্যে সেই ধারাটা ছিল। এবং আর যে এই যে ফ্রিডম অফ স্পিচ অ্যাক্ট যে অ্যামেন্ডমেন্ট, এটা তো নেহেরুর ইনস্ট্রাকশন। এখানে একটা কথা বলি, এই যে ফার্মার, আমরা দেখছি ওষুধের দাম খুব করে বাড়ছে। এই ফার্মা কোম্পানিগুলো যেভাবে অভিযোগ উঠছে, তারা যেভাবে ইলেকশন বন্ডে টাকা দিয়েছে, তার ফলে কি ওষুধের দাম এভাবে বেড়েছে? এটা কি একটা ক্রনিক ক্যাপিটাল? না, এটা অনেক লম্বা গল্প আছে, পুরোটা বলতে পারবো না। মেন কথাটা হচ্ছে এটা আমাদের একটা ইচ্ছাকৃত বিকৃতি। কোনো দেশে দুটো জিনিস থাকে না, যে একই ওষুধ কখনো 100টা কোম্পানিকে তৈরি করার পারমিশন দেওয়া হয় না, আর সেই 100টা ওষুধ 1 লক্ষ দোকানের মাধ্যমে বিক্রি হবে, সেটাও কখনো থাকে না। তো আমরা ইচ্ছে করে আমাদের ড্রাগস রেগুলেশন, আমাদের হেলথ মিনিস্ট্রি সব জায়গা থেকে একটা বিকৃত ব্যবস্থা করে রেখেছে, যাতে প্রথমত একটা প্যারেন্ট মলিকিউল যাতে 100-200টা কোম্পানি তৈরি করতে পারে। এবং তার থেকেও যেটা ভয়ানক করেছি, সেটা হচ্ছে গায়ে 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 তুমি পেট্রোল পাম্পকে রেগুলেট করো, ওষুধের দোকানকে রেগুলেট করো এরিয়া হিসেবে। এবং তার ফলে কি হয়, তাদের নিজেদের মধ্যে প্রচুর বৃদ্ধি শুরু হয়। এমআরপির কোনো মাবাক নেই, কোয়ালিটি কন্ট্রোলের কোনো নেই। আবার এর মধ্যে কিছু গন্ডগোলের সাবজেক্ট ঢুকে গেছে, যেমন জেনেরিক মেডিসিন, সস্তা ওষুধ, এটসেট্রা। The total pharmaceutical system in India at the moment is in an utter state of corrupt confusion. পশ্চিমবঙ্গে কি বাইনারি নাকি সিপিএমও এবার একটা প্রভাব তৈরি করতে পারে এবারে নির্বাচন? আপনার কি মনে হয় 42টা আসনে? আমার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না। যদিও আমি হয়তো ব্যক্তিগতভাবে চাই সেটা হোক। সিপিএম যদি অন্তত 4-5টা আসনের, বা 4-5টা হয়তো 42টার মধ্যে একটা বিরাট সংখ্যা, সিপিএম যদি অন্তত 2-3টে আসনেও তাদের কোথাও জায়গায় আসতে পারত, তাহলে আমার যদি আসতে পারে, আমার মনে হয় সবাই মতো, আমি একজন সাংঘাতিক সিপিএম সমর্থক নই, কিন্তু আমার সেখানে ভালো লাগতো। কিন্তু এই যে একটা ভয়ঙ্কর বাইরে, কেন ভালো লাগতো যদি একটু ব্যাখ্যা করেন? না, ভালো লাগতো এই কারণেই ভালো লাগতো
যে তারা তো একটা স্বতন্ত্র চিন্তা ভাবনা নিয়ে আসে। দ্য বিগেস্ট অ্যাসেট অফ ডেমোক্রেসি ইজ অপোজিশন। পাওয়ার তো কেউ না কেউ থাকবে। দ্য বিগেস্ট অ্যাসেট অফ ডেমোক্রেসি, তুমি যদি পাওয়ার নিয়ে চিন্তিত হও তাহলে তোমার তো ডিক্টেটরশিপ করা উচিত। দ্যাট ইজ অটোমেটিক পাওয়ার উইদাউট এনি অপোজিশন। কিন্তু লেফটের ইকোনমিক পলিসির সাথে তো আপনার একটা বোধহয় ফিলোসফিক্যাল ডিবেট হয়েছে। আছে, ডেফিনেটলি আছে, কিন্তু সেই ফিলোসফিক্যাল ডিবেটে যদি থাকে, আজকে লেফট ইয়াং পলিটিশিয়ানদের মধ্যে যে মেধা আছে, যে ইন্টেলেক্ট আছে, এভরিবডি ইজ আ কমিউনিস্ট টিল ইউ আর 30 ইয়ার্স অফ এজ, এবং তাদের মধ্যে যে একটা ইন্টেলেকচুয়াল এনথুজিয়াজম আছে, আজকে সেটাও তো আমাদের গণতন্ত্রের পক্ষে দরকার, ভীষণ দরকার। এই লেফট লিডারশিপের মধ্যে আপনি সবচেয়ে কাকে এগিয়ে রাখেন, মীনাক্ষী না অন্য কেউ? ইয়াং লিডারদের মধ্যে আমি সত্যিকারের অত ভেবে দেখিনি যে লেফট লিডারশিপে আমি কাকে হয়তো সব থেকে এগিয়ে রাখবো। মীনাক্ষী আমার মনে হয় একজন পোটেনশিয়াল ভালো লিডার, কারণ শি কাটস অ্যাক্রস লাইক টিপিক্যাল লেফট পার্সোনালিটিস, দে কাটস অ্যাক্রস আ লট অফ ব্যারিয়ার্স। তাদের লেফটের মধ্যে একটা সাংঘাতিক দুর্বলতা ছিল যে তাদের মধ্যে উইমেন্স পার্টিসিপেশন খুব কম ছিল, মানে দৃশ্যত, যেটা পশ্চিমবঙ্গে অন্তত কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। মীনাক্ষী, দীক্ষিতা এটসেট্রা এরা সামনে এসেছে, তো তার মধ্যে দিয়ে তারা খানিকটা কাটিয়ে উঠছে। কিন্তু তবুও যদি আমরা একটা সোশিওলজিক্যাল অ্যানালিসিস অফ দ্য মানে আলটিমেটলি তোমাকে তো একটা সেই কাস্ট, ক্রিড, রেস অ্যানালিসিসে যেতে হয়, তো হয়তো সেইখানে সিপিএম এর আরেকটু ভালো ডিস্ট্রিবিউশন দরকার। খুব বেশি মধ্যবিত্ত বাঙালি ভাষা পার্টি হয়ে গেলে তাদের আবার অসুবিধা আছে। সেই রেসপেক্টটা এইবার তুমি শেষ হ্যাঁ, আর দুটো প্রশ্ন করে সেই একটা। আচ্ছা, আজকে আর শেষ প্রশ্ন আর কি মতো করে, সেই রেসপেক্ট আপনার কি মনে হয় যে তৃণমূলের অ্যাডভান্টেজ রয়েছে এই 42টা আসন? তৃণমূল তো মানে নিজের হাত পা নিজেই কেটেছে আর কি। আর ঠিক কোন কোন ব্যাপারে তৃণমূল বিজেপির সহযোগী আর কোন কোন ব্যাপারে তৃণমূল বিজেপির প্রতিযোগী, এটা কিন্তু একটা ফিজিক্সের খুব গন্ডগোলের কোয়েশ্চেন। এটা সেই ব্ল্যাক হোলের ইকুয়েশন সলভ করার মতো। সো ইজ তৃণমূল অ্যান্ড আউট অ্যান্ড আউট অপোজিশন অফ বিজেপি, এটা নিয়ে আমার মনের মধ্যে যথেষ্ট ডাউট আছে। কারণ আই থিঙ্ক দে আর পার্টলি সিনার্জিস্টিক, পার্টলি অ্যান্টাগনিস্টিক, এবং এইরকম একটা পজিশন কিন্তু ভারতীয় পলিটিক্সে আগে খুব একটা বেশি আসেনি। তো সেটা যেরকম কার্যক্ষেত্রে তৃণমূল নিজের স্বার্থে ব্যবহার করে, বিজেপিও বোধ হয় আশায় থাকে যে সময় হলে আমরা, যেটা বিজেপি সংসদে বারবার করেছে, তৃণমূলের উপর চাপ দিয়ে কোনো সেন্সিটিভ ইস্যুতে তৃণমূলকে ভোট দিতে দেয়নি বা তৃণমূল ভোট দেয়নি। হ্যাঁ, সুতরাং আজকে ধরো যে শার্পনেস নিয়ে রুলিং পার্টি ইন দ্য সেন্টারকে পশ্চিমবঙ্গে, এখন পশ্চিমবঙ্গ দুর্ভাগ্যবশত বহুদিন ধরে বিরোধীর স্রোতে হেঁটে বেড়াচ্ছে, বিরোধিতা করেছে। আজকে তৃণমূলের বিরোধিতার মধ্যে নিশ্চয়ই তাদের মধ্যে একটা আওয়াজ আছে, ঝুঙ্কার আছে, মাঝে মধ্যে তারা তর্জন গর্জন করছেন কিছু কিছু ইস্যুতে। বাট ইজ দেয়ার অপোজিশন দ্যাট সিনসিয়ার, এটাকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। ফলে যুক্তি, তর্ক, গপ্প মানেই প্রশ্ন। ডক্টর কুণাল সরকার অনেকগুলো প্রশ্ন আমাদের জন্য উস্কে দিলেন। আশা রাখি এই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো আগামী দিনে, আপনারা আপনাদের মতামত জানাবেন। এই বলে এখানেই শেষ করছি। আপনাকে অনন্ত ধন্যবাদ। ভালো থাকবেন।